টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন টিভিএন অ্যানালিসিস অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে এই অনুষ্ঠানটি দেখছেন কিংবা আরেকটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন, কিংবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে ঢুকেছেন অথবা আরেকটু পরে ফেসবুক লাইভে ঢুকবেন, কিংবা আরও পরে সময় সুযোগ মতো যারা ইউটিউবে অনুষ্ঠানটি দেখবেন, তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, আজকে আমরা একটি সুখবর দিই। আজকের অনুষ্ঠান শুরু করতে চাই ইমিগ্রেশনের বিষয় নিয়ে। আপনারা নিশ্চয়ই জেনেছেন, গতকালকে এই বিষয়টি আমরা জানতেও পেরেছি, আপনারাও জানতে পেরেছেন যে সুখবরটি হচ্ছে ট্রাম্প প্রশাসনের ভিসা নিষেধাজ্ঞার তালিকায় বাংলাদেশের নাম নেই। এটি একটি বড় সুসংবাদ আমাদের জন্য। তো সেই বিষয়টি নিয়ে আজকে একটু আমরা কথা বলবো, এবং এর বাইরেও কথা বলবো যে বিয়ের মাধ্যমে গ্রিন কার্ড আবেদনের ক্ষেত্রে কেন এবং কি কারণে দ্বিতীয়বার ইন্টারভিউ হয়, এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়গুলো আমরা আলোচনা করতে চাই। সুপ্রিয় দর্শক, এর বাইরেও, এই বিষয়গুলোর বাইরেও যদি আপনাদের কোনো ইমিগ্রেশন সংক্রান্ত কোনো প্রশ্ন থেকে থাকে, সেই প্রশ্নগুলো করবার জন্য আমাদের টেলিভিশন স্ক্রিনে যে টেলিফোন নম্বরটি ভেসে উঠেছে, তারপরেও আমি বলে দিচ্ছি 646-307-9828 এই নম্বরে ফোন করতে পারেন, কিংবা যাদের ফোন করতে একান্তই অসুবিধা হয় তারা আমাদের ফেসবুকেও প্রশ্ন রাখতে পারেন। আমরা সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব, এবং ইত্যকার এই সমস্ত বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন আপনারা আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মানুষ, প্রিয় মুখ, প্রিয় অ্যাটর্নি মঈন চৌধুরী, ESQ, অ্যাক্সিডেন্ট কেসেস অ্যান্ড মেডিকেল ম্যালপ্র্যাকটিস, ইমিগ্রেশন বিশেষজ্ঞ, ডিস্ট্রিক্ট লিডার অ্যাট লার্জ কুইন্স কাউন্টি এবং ডিরেক্টর আমেরিকার ইন্টারন্যাশনাল বার অ্যাসোসিয়েশন। অ্যাটর্নি মঈন চৌধুরী, আপনাকে স্বাগত। ধন্যবাদ রানা ভাই, খুব সুন্দর উপস্থাপনা করার জন্য। আপনাকেও অসংখ্য ধন্যবাদ যে শীতের রাত্রি এবং কর্মব্যস্ততা সব উপেক্ষা করে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন। এবং আজকের সুখবরটি অবশ্যই আমাদের বাংলাদেশি কমিউনিটি হিসেবে, বাংলাদেশের একজন জন্মগ্রহণকারী মানুষ হিসেবে, অর্থাৎ আমাদের শেকড়ের কথা যদি বলি, অবশ্যই সেটি সুখবর আমাদের জন্য। তো এই বিষয়টি আলোচনা করার আগে এই অনুভূতিটিকে একটু ব্যাখ্যা করতে 2 মিনিটে দর্শকদের সাথে। সুপ্রিয় দর্শক, সংবাদ সবসময় শুধু উদ্বেগের নয়, ভয়েরও নয়, বরং কখনো কখনো সংবাদ আসে স্বস্তি নিয়ে, আশা নিয়ে, আর একটু হাসির ঝিলিক নিয়ে। ঠিক তেমনি একটি বড় এবং আনন্দের খবর নিয়ে আজকের আমাদের এই আলোচনা। গতকাল বুধবার 17 ডিসেম্বর 2025 আমেরিকার বর্তমান ট্রাম্প প্রশাসন নতুন করে 39টি দেশের উপর কঠোর ভিসা নিষেধাজ্ঞার তালিকা প্রকাশ করেছে। এই তালিকা প্রকাশের পর বিশ্বজুড়ে বহু মানুষের মধ্যে তৈরি হয়েছে উৎকণ্ঠা, অনিশ্চয়তা আর ভয়। কারণ ভিসা মানেই শুধু ভ্রমণ নয়, ভিসা মানেই স্বপ্ন, পরিবার, শিক্ষা, চিকিৎসা, কর্মসংস্থান এবং একটি ভালো জীবনের সম্ভাবনা। কিন্তু এই উত্তাল সময়ের মাঝেই বাংলাদেশের জন্য এসেছে একটি বড় স্বস্তির নিঃশ্বাস। ভিসা নিষেধাজ্ঞার এই 39টি দেশের তালিকায় বাংলাদেশের নাম নেই। হ্যাঁ প্রিয় দর্শক, এই কঠোর ভিসা নিষেধাজ্ঞার তালিকায় বাংলাদেশ অন্তর্ভুক্ত নয়। অর্থাৎ এটি শুধু একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয়, এটি লাখো বাংলাদেশি শিক্ষার্থী, প্রবাসী, ব্যবসায়ী, পরিবার এবং ভবিষ্যৎ স্বপ্নবাজ তরুণদের জন্য একটি বড় সুসংবাদ। কারণ ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্ত প্রমাণ করে যে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান, কূটনৈতিক সম্পর্ক এবং বৈশ্বিক গ্রহণযোগ্যতা এখনও গুরুত্বপূর্ণ ও প্রাসঙ্গিক। তবে একই সাথে এটি আমাদের মনে করিয়ে দেয় সতর্ক থাকতে হবে, সচেতন থাকতে হবে, কারণ ইমিগ্রেশন নীতি কখনই স্থায়ী নয়, এটি পরিবর্তনশীল। তাই আজকের আলোচনায় আমরা জানব কেন বাংলাদেশ এই তালিকার বাইরে রইল, ভবিষ্যতে কি এই পরিস্থিতি বদলাতে পারে, এই সিদ্ধান্তের পেছনে আইনগত রাজনৈতিক বাস্তবতা কি, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই সুসংবাদ আমাদের জন্য কি বার্তা বহন করে। সুপ্রিয় দর্শক, তাই আজকের এই গুরুত্বপূর্ণ সময়োপযোগী বিষয়টি বিশ্লেষণ করতে আমাদের সাথে আছেন একজন অভিজ্ঞ ইমিগ্রেশন অ্যাটর্নি, যিনি আমাদের সামনের বাস্তবতা, সম্ভাবনা ও করণীয়গুলো কষ্ট করে তুলে ধরবেন। কারণ আজকের আলোচনা শুধুই একটি খবর নয়, বরং আজকের আলোচনা আশা ও ভবিষ্যতের গল্প। তো দর্শক, চলুন শুরু করা যাক আজকের মূল আলোচনা। ট্রাম্প প্রশাসনের কঠোর ভিসা নিষেধাজ্ঞার 39টি দেশের নামের তালিকায় নেই বাংলাদেশের নাম। অ্যাটর্নি মঈন চৌধুরী, এই সুখবরটি। রানা ভাই, আপনি এত সুন্দর করে বলেন যে শুনতে মনে চায়। আপনাকেও অসংখ্য ধন্যবাদ। বিষয়টি ব্যাখ্যা করেছে। তো আপনার কাছে জানতে চাইবে একজন ইমিগ্রেশন অ্যাটর্নি হিসেবে, কারণ এটি বাস্তবতার নিরিখে যদি ভিসা দেওয়া বন্ধ হয়ে যেত,
আপনারও খারাপ লাগতো, কারণ বাংলাদেশি কমিউনিটি, অন্য কমিউনিটি তো আছি, বাংলাদেশের বহু আমাদের কমিউনিটির বহু মানুষের উপকারে পাশে আপনারা দাঁড়িয়েছেন, স্বপ্নের আলো জ্বালিয়েছেন, সন্তানদের ভবিষ্যৎ দিয়েছেন, আপনাদেরই মাধ্যমে এসেছে। হয়তো অনেকেই আমরা বিপদে পড়েছি, কিন্তু সেই বিপদ থেকে উদ্ধার করেছেন আপনারা। এটি বন্ধ হয়ে গেলে সেই সুযোগটিও বন্ধ হয়ে যেত। আজকে সেটি হয়নি, তাই ওই 39টি দেশের নিষেধাজ্ঞার তালিকায় যে বাংলাদেশ কেন নেই, কেন বাইরে রইল, বা ভবিষ্যতে এই পরিস্থিতি কি বদলাতে পারে কিনা আপনার কাছে জানতে চাই। ধন্যবাদ। প্রথমত হচ্ছে, গত কিছুদিন আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন বলল তৃতীয় বিশ্বের বিভিন্ন দেশের প্রতি কঠোর নীতি সে প্রণয়ন করবে, তখন থেকে মানুষের মধ্যে একটা উদ্বেগ ছিল যে বাংলাদেশের নাম কিনা এখানে চলে আসে। কিন্তু আজকে আমরা জানতে পারলাম গতকালকে যে বাংলাদেশের নাম এই 39টা রেস্ট্রিক্টেড দেশের মধ্যে নাই। নিতান্ত এটা একটা আমাদের জন্য অবশ্যই একটা সুখবর, কারণ এই জিনিসগুলা তাদের প্রতি এফেক্ট হতো ভ্রমণ ভিসা এবং ট্যুরিস্ট ভিসা এবং কর্মের মাধ্যমে বা অন্য যে কোনো ধরনের ভিসার ক্ষেত্রে এফেক্ট হতো এবং হচ্ছে। যেই সব দেশ রেস্ট্রিকশনের মধ্যে আছে তাদের ক্ষেত্রে এটা খুবই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কিছু কিছু এক্সেপশন থাকবেই, কিন্তু এই ক্ষেত্রে আমরা এখন পর্যন্ত স্বস্তি নিতে পারি যে আমাদের দেশের নামটা এখানে নাই, যথারীতি চলবে। এবং যেই দেশের নামগুলা আছে তাদের মধ্যে যাদের গ্রিন কার্ড অলরেডি পেয়েছে তাদের ভয়ের কোনো কারণ নাই, তারা অলরেডি আগের নিয়মেই চলবে। এবং জানুয়ারি 1, 2026-এর পর থেকে ওই সব দেশের ভিসা রেস্ট্রিকশন চালু হবে। নতুন যারা ট্যুরিস্ট ভিসা অ্যাপ্লাই করবে তারা পাওয়ার সম্ভাবনা নাই, স্টুডেন্ট ভিসা আসবে না, এবং কিছু কিছু এক্সামশন থাকতে পারে। এটা কেস বাই কেস ভেরি করবে। তবে এই ক্ষেত্রে বাংলাদেশের নাম নেই, আবারও বলছি আমরা অত্যন্ত সৌভাগ্য যে বাংলাদেশের নাম এখানে আসে নাই। এই ক্ষেত্রে আপনারা স্বস্তিতে থাকতে পারেন। তবে এই ক্ষেত্রে কি কি কারণে এই সব দেশগুলাকে চিহ্নিত করা হচ্ছে জানতে হবে। যেই সব দেশে ডকুমেন্ট অথবা ইনফরমেশন ভেটিং প্রসেস বা স্ক্রিনিং প্রসেসটা খুবই দুর্বল, আপনি চাইলে একটা ডেথ সার্টিফিকেট নিয়ে আসতে পারেন, চাইলে একটা বার্থ সার্টিফিকেট নিয়ে আসতে পারেন, চাইলে একটা ম্যারেজ সার্টিফিকেট নিয়ে আসতে পারেন, কোনো ভেটিং স্ক্রিনিং কিছুই হয় না। ওই সব দেশগুলো এটার আওতার মধ্যে পড়ে গেছে। আরও যেগুলো পড়তেছে, যেই সব দেশের সিকিউরিটি কনসার্ন, আমেরিকার সাথে ইন্টেলিজেন্স যারা শেয়ার করে না, হয়তো একটা দুষ্কৃতিকারী যে খুনের মামলার আসামি আমেরিকায় জানতেছে না, তাদের সাথে তাদের ইনফরমেশন চাইলে তারা দিতে পারতেছে না, এই সব দেশগুলা এইটার মধ্যে পড়ে যাচ্ছে। আবার যেই সব দেশের পারিপার্শ্বিক অবস্থা খুবই খারাপ, ভায়োলেন্স বেশি, স্টেবল গভর্নমেন্ট নাই, ওই সব দেশের ক্ষেত্রে এটা প্রযোজ্য। আবার যেই সব দেশের লোকগুলা আমেরিকার ভিসা পাওয়ার পরে আমেরিকায় এসে থেকে যায়, ওভারস্টে করে অতিরিক্ত মাত্রায়, ধরেন টুরিস্ট ভিসা, মানে যে কোনো ভিসায় আসলো, যে 100 জনের মধ্যে যখন 50 জন দেশে থেকে গেল, ভিসা এক্সপায়ার হওয়ার পরে ওভারস্টে করলো, এই জিনিসগুলো তারা আমলে নিয়ে আসে। দুঃখজনক হলো সত্য, এই ঘটনাগুলো ঘটছে বিদায় 39টা দেশের প্রতি ডোনাল্ড ট্রাম্পের নিষেধাজ্ঞা আসছে, এবং এখন এটা কার্যকর হচ্ছে। হয়তো কোনো ধরনের মামলা হতে পারে ফেডারেল ডিস্ট্রিক্ট কোর্টে, কিন্তু কতটুকু ভায়াবল হবে, যে গ্রাউন্ডসগুলো দিয়েছে এবার, এই গ্রাউন্ডসগুলো যদি সঠিক হয় তাহলে হয়তো ডিস্ট্রিক্ট কোর্ট হলো সার্ভাইভ করবে কিনা মামলাগুলো আমরা বুঝতে পারছি না। এবং ভবিষ্যতে নতুন দেশও অ্যাড হবে কি না এটা ডিপেন্ড করবে আমেরিকার স্ট্যাটিস্টিক্সের উপরে। তারা এই তথ্যগুলো যাচাই বাছাই করবে। আপনারা অতীতে শুনেছেন যে তারা ভেটিং প্রসেসটা শুরু করেছে, অনেকের ক্রিমিনাল রেকর্ডগুলো আগে ছিল তারা আপডেট করে নাই, অনেকে এমনও হচ্ছে যে দেশে 10 বার গিয়ে আসা যাওয়া করেছে আমেরিকান পাসপোর্ট নিয়ে, কিন্তু এখন দেখা যায় তার যখন অতীতের ফিঙ্গারপ্রিন্টগুলো, সে হয়তো 20 বছর আগে অন্য কোন নামে এই দেশে ছিল, তার নাম হয়তো ছিল মোহাম্মদ রহমান, এখন সে মোহাম্মদ ইসলাম হিসাবে আমেরিকান সিটিজেনশিপ নিয়েছে, অতীতে রহমান হিসাবে তার ডিপোর্টেশন ছিল। তো ওই ডিপোর্টেশনটা আগে কিন্তু ধরা পড়তো না, কারণ ফিঙ্গারপ্রিন্টগুলো আপডেট ছিল না। এখন যেহেতু ফিঙ্গারপ্রিন্টগুলো আপডেট করছে, পেপার থেকে ডিজিটাল নিয়ে যাচ্ছে, তখন দেখা যায় এয়ারপোর্টে যদি সন্দেহ করে সিটিজেনদের সাধারণত এখন রেটিনা দিয়ে তারা আইজে রেটিনা তারা চেক করে, রেটিনার মধ্যে স্ক্যান করলে চলে আসে তার অতীত হিস্ট্রি সব চলে আসে। সো এগুলো দেখার পরে যদি মনে করে যে এই ব্যক্তি রহমান, এই মিস্টার ইসলাম, আবার বা মিস্টার স্মিথ, মিস্টার জ্যাকসন, তখন তারা
কাকে নেবে আপনারা বলেন, কাকে তারা স্ক্রিনিং করছে? মিস্টার রহমান কে মিস্টার স্ক্রিনকে? মানুষ তো একজন, কিন্তু নাম তো দুইটা। সো আমরা ডিপোর্টেশন যে তার সাথে কথা বলছি। You are citizen, but I'm not talking to you. We are talking to somebody who are deported already. So এই বিষয়গুলো আসতেছে, এবং আপনাদের এখন বর্তমান পরিস্থিতিতে সবাইকে আমি এই কথাটা বলি, আইস অনেক সক্রিয়। এখন আপনারা যে যেখানে আসছেন না কেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকবেন, এবং যদি কোনো দৈব দুর্বিপাকে আপনারা যদি কোনো রেডের মধ্যে পড়ে যান, আমরাও পড়তে পারি, রানা ভাইও পড়তে পারেন। আমরা সাধারণত একটা আইডি ক্যারি করি, এই আইডিতে মধ্যে আমাদের যে পাসপোর্ট কার্ড থাকে, গ্রিন কার্ড থাকে, গ্রিন কার্ড ক্যারি করেন, পাসপোর্ট কার্ড ক্যারি করবেন। আপনি যদি জিজ্ঞেস করেন নাম কি, অবশ্যই নাম বলবেন, ডেট অফ বার্থ বলবেন, তারা সার্চ করে পেয়ে যায় আপনি নাগরিক কিনা, বৈধ স্ট্যাটাস আছে কিনা। সাধারণত এইসব ক্ষেত্রে এখনও হচ্ছে না, এখন স্বস্তিতে থাকেন। কিন্তু যদি কোনো সমস্যা থাকে আপনারা অবশ্যই আপনাদের একজন অ্যাটর্নির সাথে কনসাল্ট করবেন। শুধু ফোনে একটা কথা বলবেন না, ভাই একটা কথা বলি একটা উত্তর দেন, এগুলো করবেন না, কারণ এগুলো আপনাদের জীবন মরণ সমস্যা। কোনো অ্যাটর্নিকে এরকমভাবে আপনারা, আমি অ্যাটর্নি মহিন চৌধুরী না, আরও অ্যাটর্নিদেরকে আপনি এমনভাবে কথা বলেন তারা বিপদে পড়ে যায়, আপনার উত্তর দিতে গিয়ে দেখা যায় সে একটা আপনার প্রশ্নের ফাঁদে পড়ে গেল। এরকম না করে আপনি সরাসরি যে যার সাথে পছন্দ তার সাথে দেখা করবেন বা কথা বলবেন। অনেক ধন্যবাদ জনাব মঈন চৌধুরী। তো এই যে 39টা দেশের লিস্ট আমাদের হাতে আছে, তো সেখানে দেখা যাচ্ছে কিছু দেশ একদম পুরোপুরি মানে পূর্ণ নিষেধাজ্ঞা, কিছু আংশিক, এটা কেন? পূর্ণ নিষেধাজ্ঞা যেই দেশগুলোর অবস্থা খুবই খারাপ, এগুলো পূর্ণ নিষেধাজ্ঞা, আমেরিকার সাথে কোনো সম্পর্কের মধ্যে তারা পড়ে না। আর আংশিক যেগুলো তারা কেস বাই কেস ভেরিফাই করবে, এটাই তারা বলে দেওয়া হয়েছে। কিছু ওয়েভার এক্সামশনও থাকবে, এক্সামগুলো তখন যাচাই করবে, কেস বাই কেস তারা ভেরিফাই করবে। তো এই নিষেধাজ্ঞার ফলে কি ভিসা আবেদনকারীদের মধ্যে বড় ধরনের কোনো চ্যালেঞ্জের সম্মুখীন হবে আবেদনকারীরা? অবশ্যই চ্যালেঞ্জের সম্মুখীন হবে। যারা ইজিলি ভিসা পেতে তারা ইজিলি ভিসাটা পাবে না, হয়তো প্রসেসটা একটু সময় লাগবে। এখন আপনি বাংলাদেশ এমবেসিতেও ট্যুরিস্ট ভিসা পেতে গেলে মাঝে মধ্যে সিস্টেমে আসে না, কারণ দেখা যায় স্লট অ্যাভেলেবল নাই। কারণ যেই পরিমাণ ভিসা আবেদন পড়েছে আপনার বিশ্বকাপের জন্য, মনে হয় সবাই আমেরিকা চলে আসবে, বিশ্বকাপ কিন্তু সবাইকে আমেরিকা নিয়ে আসবে না। আসলে এখন যেইভাবে রেস্ট্রিকশন দিয়ে দেবে, আপনার ইন্টারভিউর মধ্যে পরে আমেরিকা ঢোকার সময় কাস্টমসে সিবিপিতে লিখে দেবে যে নো এক্সটেনশন অফ স্ট্যাটাস, NOS, নো এক্সটেনশন অফ স্ট্যাটাস, নো চেঞ্জ অফ স্ট্যাটাস, NCS, এবং নো আরেকটা আছে অ্যাডজাস্টমেন্ট চেঞ্জ, নো এক্সটেনশন অফ স্ট্যাটাস, দ্যাটস ইট, এক্সটেনশন AES। সো এগুলো লিখে দেওয়া হয় যে আপনারা যেন আর কিছু ধরনের সুবিধা নিতে না পারেন। হ্যাঁ, তারপরও ব্যতিক্রম আছে। যদি আপনি নেহাতে আপনি কোনো সমস্যার মধ্যে থাকেন, আমাদের সাথে যোগাযোগ করলে হয়তো কথা বলতে পারবো। ডিপেন্ড কেস বাই কেস সিচুয়েশন, সবার সিচুয়েশন একরকম হয় না। আপনি তো যেহেতু ইমিগ্রেশন অ্যাটর্নি, প্রতিদিনই আপনার ক্লায়েন্ট নিয়ে হোক বা অন্য কোনো কারণ হোক, ইমিগ্রেশন ডিপার্টমেন্টের সাথে প্রায় আপনার যোগাযোগ থাকছে এবং তাদের সঙ্গে কথাবার্তা হচ্ছে। সেটা হয়তো আমরা অফিসিয়ালি না জানলেও আনঅফিসিয়ালি আপনাদের অনেক কথাই হয়। সেক্ষেত্রে কি এই ধরনের, কারণ এর আগে দেখলাম আমরা 21টা দেশের লিস্ট দেখেছিলাম, কালকে 39টা বেরোলো, এরপরে কি আরো বেরোনোর কোনো সম্ভাবনা আছে? এরপরে সম্ভাবনা যদি থাকে এখন বলা যাবে না, কিন্তু যে ক্যাটাগরিতে এগুলা নিষিদ্ধ করা হয়েছে ওই ক্যাটাগরিতে যদি অন্য কোনো দেশের অবস্থান আসে, হয়তো তারা চেঞ্জ করতে পারে। আমরা অত্যন্ত শঙ্কিত বাংলাদেশ নিয়ে, প্রবাসী যারাই বাংলাদেশিরা এখানে থাকি না কেন, বর্তমানে যা হচ্ছে আসলে উদ্বেগ হওয়ারই কথা। দেখা যাচ্ছে যে দেশের সরকারের কোনো নিয়ন্ত্রণ নাই, কিছুই নিয়ন্ত্রণ নাই। এটা একটা গণতান্ত্রিক সরকার বলা যাবে না, আবার এটা বিপ্লবী সরকারও বলা যাবে। কী সরকার এটা আমি নিজেরাই বুঝতেছি না। তো এখানে দেশের মানুষ কোথায় যাবে, কার কাছে বিচার দেবে, এই জিনিসগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট ফ্যাক্টর। যদি এরকম যদি ওয়ার্ল্ড মিডিয়ায় চলে আসে বাংলাদেশ অবস্থা খুবই খারাপ, আর শুধু পেশি শক্তিতে রাজনীতি করা হয়, তখন এই দেশটা ওই কাতার উপরে যেতে পারে। পেশি রাজনীতি হবে বুদ্ধিমত্তা দিয়ে, পেশি শক্তি দিয়ে রাজনীতি আসলে হয় না। এবং পেশি শক্তি বাংলাদেশের রাজনীতিবিদের কথার মধ্যেই মনে হয় যে মারামারির কথা। তো এটাতে রাজনীতি, মারামারিতে রাজনীতি হয় না। জনগণের জন্য হেল্প করতে হবে, একটা সুষ্ঠু গণতান্ত্রিক সরকার আমরা চাই। এই হলে গিয়া বিশ্বের সাথে আমরা তাল মিলিয়ে চলতে পারবো। আপনি সরাসরি বলেছেন, আমি একটু
রাগ ঢেকে কথাটা বলেছিলাম, আপনি একেবারে সরাসরি বাংলাদেশ কথাটা উল্লেখ করেছেন, যেহেতু আমরা আমি বাংলা সেভাবে বলছি, বলিনি, আমরা কিন্তু আমি- বাংলাদেশ নিয়ে কথা বলছি, কারণ কিন্তু উদ্দেশ্য আমার ওইটাই ছিল। অন্য দেশের লোক তো বাংলা টিভি দেখে না, আমরা বাংলাদেশি এবং কলকাতার লোকরা বাংলাদেশ সবাই জানা উচিত। যেহেতু আপনি এটা নিয়ে বলছেন, এটা নিয়ে একটু পরে এই প্রশ্নটি করব। একজন দর্শক অপেক্ষা করছে, তার দর্শকের ফোনটি প্রশ্ন। নিয়ে নেই। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আমি কথা বলবো। জি জি জি। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমি কি আমার প্রশ্নটা করবো? হ্যাঁ হ্যাঁ, আমরা অপেক্ষা করছি, আপনি প্রশ্ন করুন। আচ্ছা, আমি সর্বপ্রথমেই রানা ভাইকে বলতেছি যে রানা ভাই, আপনি কি আমাকে শুনতেছেন? জি, শুনতে পাচ্ছি, আপনার কথা সবই শুনতে পাচ্ছি। আচ্ছা রানা ভাই, আমি আপনার প্রশংসা করতে চাই না, কিন্তু তারপরেও আমি নিয়মিত আপনার অনুষ্ঠানটা দেখেই আপনাকে বলতেছি যে আপনি আমাদের এই অনুষ্ঠান পরিচালনা করতে করতে আপনি মোটামুটি অভিজ্ঞ হয়ে গেছেন অনেক কিছু। আমি মনে করি যে অ্যাটর্নি সাহেব যাদেরকে আপনি আনেন তাদেরকে আপনি মোটামুটি ওনাদের কাছ থেকে আবার নিজে চর্চা করে অনেক কিছু শিখছেন। আপনার কাছ থেকেও আমাদের অনেক শিক্ষণীয়। অনেক ধন্যবাদ। প্রশংসা আমি বাদই দিলাম। জি। কিন্তু পাশাপাশি আমি যে কথাটা বলতে চাই যে আমাদের এই কমিউনিটির জন্য আপনি যে অনুষ্ঠানটা করতেছেন আমরা অ্যাপ্রিশিয়েট করি। আমরা দুইজন লোককে এখানে খুব রেগুলার দেখি এবং আমরা খুব অনুপ্রাণিত হই এবং আমরা লাভবান হই। সেটা হলো মঈন ভাই এবং এন মজুমদার সাহেব, আর মাঝে মাঝে আমাদের মানে মাহফুজুর রহমান সাহেব আসেন। জি। তো আমি মঈন ভাইকে এবং এন মজুমদারকে অ্যাপ্রিশিয়েট করি এই জন্য যে ওনারা শুধু আপনার অনুষ্ঠানেই না, এর বাইরেও বাংলাদেশের যত কমিউনিটির যে সমস্ত প্রোগ্রাম আছে বাঙালিরা বা আমাদের কমিউনিটি যেই জায়গায় উপকৃত হয়, এই জন্যই কিন্তু আমরা এই জন্য মঈন সাহেবকে কিন্তু আমরা প্রবাস বন্ধু বলি। আনন্দ বোধ করি এবং উপকৃত বোধ করি। জি। তো আমি আপনার অভিযোগ প্রশ্নটি। করতে চাই না এবং কন্টিনিউ না। মাহফুজুর রহমান ভাই একসময় আমাদের অনেক লোক ওইখানে যাইতো, ওনার কাছে যাইতো। আমরা মনে হয় যে আমরা বিষয়ের মধ্যে থাকি, যদি কারো কিছু থাকে আমরা সরাসরি তাকে বলাটাই ভালো। এভাবে ওপেন ইয়ারে আমরা না হয় একটু এতে মানে বিষয়গুলো একটু কেমন যেন লাগছে। আপনার প্রশ্নটা একটু দয়া করে বলুন। হ্যালো হ্যালো। জি, এটা টেলিভিশনে আমরা এভাবে তো বলেন, সমস্যা নেক্সট। আচ্ছা, আমরা একটু ফেসবুকে প্রশ্ন নেই যে নিষেধাজ্ঞা থাকাকালীন আলম রিয়েল তিনি বলছেন নিষেধাজ্ঞা থাকাকালীন প্রশ্নটা চলে গেল অন্য দেশে থাকাকালীন নিষেধাজ্ঞা আওতামুক্ত দেশগুলোর বাংলাদেশের সব ধরনের ভিসা প্রসেসিং কি দ্রুত হবে? ইয়েস, নিষেধাজ্ঞা থাকাকালীন যেই সব দেশে নিষেধাজ্ঞা নাই ওই সব দেশের কার্যক্রম স্বাভাবিক গতিতে চলবে। এখনো ওই যেই সব দেশে নিষেধাজ্ঞা তাদের থেকে কিন্তু স্টেশন নিয়ে বাংলাদেশে বসায় দেওয়া হয় নাই, ওই যথারীতি চলবে এবং ওইটা রেস্ট্রিকশন প্রসেসে যাচ্ছে এবং ডেফিনেটলি বাংলাদেশেরগুলো আগের মতোই প্রসেসে যাবে। তবে আপনাদের ডকুমেন্ট কিন্তু সব দেশগুলো এখন স্ক্রিনিং হচ্ছে, এটা আপনার বুঝতে হবে। ফেক ডকুমেন্ট তারা স্ক্রিন করতে পারে। যদি এমন কোনো দেশ ধরা পড়ে যে আমেরিকার রিকোয়েস্টের ভিত্তিতে ফেক ডকুমেন্ট বা ফেক কোনো কাগজ তারা রিভিউ করতে না দেয় বা ভেটিং প্রসেস স্ক্রিনিং প্রসেসটা না রাখে, ওই দেশের পরিণতিও 39টা দেশের মতোই হতে পারে। অনেক ধন্যবাদ আলম রিয়েল। আরেকটি প্রশ্ন নিয়ে আবার টেলিফোনে যাব। আফরোজা মনির তিনি বলছেন আমার জামাই অ্যাসাইলামের মাধ্যমে গ্রিন কার্ড পেয়েছে, তারপরে আমি এই দেশে আসছি, আমার জন্য গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাইও করেছে, 1 বছরের বেশি হয়ে গেছে, এখনো গ্রিন কার্ড আসছে না, কারণটা জানতে চাই। হ্যাঁ, কারণটা জানতে চান, এটা কারণ আপনি অপেক্ষা করেন, অথবা আপনার যদি অ্যাটর্নি থাকে অ্যাটর্নি তাদের নোটিশ পাঠাতে পারে, তার কাছে জবাব আসবে। আর যদি আপনি আপনার অ্যাটর্নির প্রতি সন্তুষ্ট না হন, আপনি সেকেন্ড ওপিনিয়ন নিতে পারেন। সরাসরি গিয়ে কথা বলে সেকেন্ড ওপিনিয়ন নেবেন সব ডকুমেন্ট দেখে। আর একজন আমরা যারা অ্যাটর্নি আছে হয়তো আপনাকে অ্যাডভাইস দিতে পারবো। অনেক ধন্যবাদ আফরোজা আপনার প্রশ্নের জন্য। সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম রানা ভাই, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। জি জি, আশা করি অ্যাটর্নিও ভালো আছেন। জি।
জি, আমার কোয়েশ্চেনটা একটু জটিল, আর একটু যদি ভালোভাবে বলতেন। জি জি, স্যার, আমি বেসিক্যালি ভিজিট ভিসা নিয়ে আসছি, অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস করেছি, জি। চিলড্রেন ইউএস সিটিজেন। তো গ্রিন কার্ডের যখন ইন্টারভিউতে গেছিলাম, তো তো ওরা আমাকে জিজ্ঞেস করছে, বেসিক্যালি যখন আমি অ্যাপ্লিকেশনটা করি, তো এখানে একটা কোয়েশ্চন ছিল যে আমি কোনো পলিটিক্যাল গ্রুপের সাথে আছি কিনা বাংলাদেশে গ্রিন কার্ডের অ্যাপ্লিকেশন। তো আমি এটা ইয়েস বলছি, বিএনপি বলছি। জি কিন্তু ওরা আমাকে জিজ্ঞেস করছে, যখন আমি ডিএস 160 ফিল করেছি, ওইটাতে আমি নো কি জন্য বলেছি, আচ্ছা ওইটাতে কি জন্য নো বলেছি, আবার এখন ইয়েস বলতেছি। তো এরপরে আমার অ্যাটর্নি একটা ব্রিফ সাবমিট করেছে বেসড অন বিএনপি। বাট আমার কোয়েশ্চেন হলো, এখন ওয়ার্স্ট কেস সিনারিও এখানে কি হতে পারে আমার রেজাল্টটা গ্রিন কার্ডের? অনেক অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। ধন্যবাদ। যেহেতু আপনার অ্যাটর্নি আছে, আপনি অ্যাটর্নির সাথে কথা বলাটা উচিত। আপনারা সবসময় যখন প্রশ্নটা করেন, আমি এভাবে বলি ভাই, যে অ্যাটর্নি আপনার সাথে আছে, সে তো আপনার কাছ থেকে টাকা নিচ্ছে, সে আপনাকে কথা বলা উচিত, বুঝায় বলা উচিত, এবং এইসব প্রশ্নগুলো আপনি ওপেনলি করবেন না, কারণ আপনার পার্সোনাল ইনফরমেশন জড়িত। সচরাচর আমি হাইপোথেটিক্যাল কথা বলতে পারি, কিন্তু স্পেশাল কোনো নির্দিষ্ট কেসে কথা বলা আমার জন্য উচিত না। আমরা লাইসেন্সড অ্যাটর্নি অ্যাট ল, আমরা কোনো কিছু বললে এটা নিজের দায় দায়িত্বের উপর চলে আসে। সো আপনার যদি হাইপোথেটিক্যাল ধরেন, আপনি না, থার্ড পার্সনের কথা আমি বলছি, যদি কেউ ইউএস এম্বাসিতে ডিএস 160-260 মিথ্যা কথা বলে থাকে, আমেরিকার একটা প্রশ্ন আছে, হ্যাভ ইউ এভার লাইড টু দ্য ইউনাইটেড স্টেটস গভর্নমেন্ট। এখন একজন যদি আগে বলে আসতো যে সে আমেরিকায় আসার সময় বলে আসলো সে একটা রাজনৈতিক দল করে এবং বা করে না, আমেরিকা আসার পরেই সে বললো আমি দল করি, তার মানে ইউ আর লাইং অ্যাট দ্যাট টাইম অর ইউ আর লাইং নাও, হুইচ ওয়ান ইজ ট্রু? আপনি তো হয় আগে মিথ্যা বলছেন, নাহলে এখন মিথ্যা বলতেছেন। সো এটা আপনাকে ডিসাইড করতে হবে কোনটা মিথ্যা। আর আমেরিকা হচ্ছে, ইফ ইউ এভার লাই টু দ্য ইউনাইটেড স্টেটস গভর্নমেন্ট, ইউ আর নট এলিজিবল ফর অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস অর এনি কাইন্ড অফ বেনিফিট। এগুলো আগে খুব ইজিলি ধরা হতো, কিন্তু এগুলো এখন একটু সঠিকভাবে পর্যালোচনা করা হয়, কারণ ল আছে, ল আগেও ছিল, এখনও আছে। আগেগুলা খুব ভাবে দেখা হতো না, বলতো ঠিক আছে সে হয়তো মিস্টেক করছে, কিন্তু এখানে এগুলো পুঙ্খানুপুঙ্খ। আমরা যখন ইন্টারভিউতে যাই, অফিসার কম্পিউটারে ঘুরায় দেখায় যে লোক, দিস ক্লায়েন্ট সেড দিস বিফোর, নাও শি ইজ সেইং দিস। সেই জন্যই আমরা যখন ক্লায়েন্টের সাথে কথা বলি, বিং অ্যান অ্যাটর্নি, আমরা জানি কোথায় কোন সমস্যা হতে পারে, ফিউচার কী হতে পারে। আমরা যখন প্রশ্ন, ক্লায়েন্ট অনেক বিরক্ত হয় যে স্যার আপনি এত প্রশ্ন করেন কেন। সো আমরা প্রশ্নকে, এই প্রশ্নটা আপনার ইন্টারভিউতে আসবে, কারণ উই আর এক্সপিরিয়েন্স। আই হ্যাভ বিন প্র্যাকটিসিং ল ফর 20 years ইন আমেরিকান অ্যাটর্নি অ্যাট ল হিসাবে, গেটিং লাইসেন্স ফ্রম মিশিগান স্টেট অ্যান্ড সুপ্রিম কোর্ট অফ দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। সো এই ক্ষেত্রে আমরা অভিজ্ঞতা থেকে কথাগুলো বলছি। অনেক সময় 10 জনের মধ্যে 5 জনকে তো জিজ্ঞেস করে, 5 জনকে জিজ্ঞেস করবে না, তা আপনি তো রিস্ক নিতে পারছেন না। এখন আপনার ক্ষেত্রে দেখা গেল আপনি একটা মিথ্যা বলছেন, এখন সত্যটা বলতে যে আপনি বিপদে পড়ে গেলেন। এখন আপনার অ্যাটর্নির সাথে কথা বলেন, সে কি ব্রিফ দিচ্ছে, কেন দিচ্ছে, তাকে আপনি এক্সপ্লেন করেন, আইন নিয়ে কাভার করে কিনা, তার সাথে আপনি বসে কথা বলেন। হি গটস ইউর মানি, হি শুড রিপ্রেজেন্ট ইউ। দরকার বলে আরও টাকা দিবেন, দেন কিন্তু আপনি থার্ড অ্যাটর্নির কাছে যোগাযোগ করতে চান, অবশ্যই লয়াররা আপনাকে হেল্প করবে, কিন্তু ফাইল না দেখে কথা বলা যাবে না। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সবসময় বলি, কোনো ফাইলের ডিসক্রিপেন্সি থাকলে, এই যে প্রশ্নটা একটু রানা ভাই করবেন আমাকে, বিয়ের কেসে, অ্যাডজাস্টমেন্ট কেসে দ্বিতীয়বার ইন্টারভিউ কেন হয়? প্রথম বা দ্বিতীয়বার ইন্টারভিউ দুইভাবে হতে পারে। একটা হতে পারে অ্যাজ ইউজুয়াল সেকেন্ড ইন্টারভিউ, অথবা যে স্টোকস ইন্টারভিউ হতে পারে। যদি রেগুলার ইন্টারভিউ হয় সেকেন্ড টাইম, ধরেন কোনো কিছু ডকুমেন্ট অপূর্ণ ছিল, অথবা কোনো তথ্য তারা জানার বাকি ছিল, বা সন্দেহ করছে, খুব মাইনর সন্দেহ করছে, ওটা ক্লারিফাই করার জন্য ডাকতে পারে। আবার স্টোকস ইন্টারভিউ হচ্ছে, তারা সন্দেহ করলো রিয়েল নাকি ফেক, বা শুধু গ্রিন কার্ডের জন্য বিয়ে নাকি আপনারা প্রেমের বিয়ে করছেন, সারা জীবন থাকার জন্য বিয়ে, এই সন্দেহটা করলে তারা করবে কি, দুজনকে আলাদা আলাদা ইন্টারভিউ নেবে। আর আপনারা জানি রাখবেন, এখন বর্তমান সিচুয়েশনে অক্টোবরের পর থেকে ইউএসসিআইএস ইমিগ্রেশন কোনো ধরনের ইন্টারপ্রিটার প্রোভাইড করে না। আগে তারা ইন্টারপ্রিটার অনলাইনে নিয়ে আসতো, ফোনে স্পিকারের ইন্টারপ্রিটার থাকতো, অথবা ইন পার্সন ইন্টারপ্রিটার বিভিন্ন অফিসে ছিল। কিন্তু অক্টোবরের পর থেকে আর সিটিজেনশিপ টেস্ট বলেন, আপনাদের বিয়ের কেস বলেন,
অ্যাডজাপশন স্ট্যাটাস বলেন, ইমিগ্রেশন আপনার অ্যাসাইলাম বলেন, তারা কোনো ইন্টারপ্রেটার প্রোভাইড করবে না, কারণ নিজেদের ইন্টারপ্রেটার নিয়ে যেতে হবে। স্পেশালি আগে দেখছি বিয়ের ক্ষেত্রে জাস্ট স্পিকারে নিয়ে আসতে, এখন আর নিয়ে আসছে না, তাই দিন বললো তারা দিচ্ছে না। সেক্ষেত্রে আপনারা তথ্যগতভাবে যখন যে তথ্য দেবেন কোথাও লিখে রাখবেন। ভুল আমাদেরও হয়, অ্যাটর্নি হিসেবে আমরা ভুল করি, এটা আপনাদের ভুল হওয়াটা স্বাভাবিক, সবারই স্বাভাবিক, কিন্তু যেহেতু আপনাদের ইমিগ্রেশন বেনিফিটের প্রশ্ন, আপনারা অবশ্যই কোথাও তথ্য করে লিখে রাখবেন। এবং যার মাধ্যমে ফাইল করেন না কেন, আপনারা এমন ভুল করেন অনেক করে কি যে আমার এজেন্সি করে দিচ্ছে, তার কাছে কপি আছে, আমার কাছে কিছু নাই। সেই কাগজ আপনার কাছে একটা কপি আপনার ফাইলে রাখবেন সবসময়, কারণ আপনার এজেন্সি হয়তো লোক মারা যেতে পারে, বন্ধ করে চলে যেতে পারে, অ্যাটর্নি আপনার অফিস শিফট করতে পারে, অফিস না থাকতে পুড়ে যেতে পারে, কিন্তু আপনার তো কপি থাকা দরকার। ইমিগ্রেশন তো কপি আনা যায়, কিন্তু অনেকে আনতে চায় না, ফয়া করে অনেক কিছু আনা যায়, আবার সব কিছু অনেক দেখা যায় অনেক ওয়েব করা থাকে। সো ইটস ইজ ভেরি ইম্পর্টেন্ট টু হ্যাভ অল দ্য ইনফরমেশন উইথ ইউ ইন এ সেফ প্লেস। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। বিষয়টি যেহেতু আপনার খুবই স্পর্শকাতর, সেহেতু আপনার আইনজীবী যিনি আছেন, অ্যাটর্নি যিনি আছেন, তার কাছে অথবা নতুন কারোর সমস্ত কাগজপত্র নিয়ে নতুন কারোর সাথে কথা বলেন। সেকেন্ড অপিনিয়ন নেওয়াটা ভালো। তা আপনি নিয়ে আপনি দেখুন যে আপনার কোনো রাস্তা খোলা আছে কিনা। আহমেদ রোহান তিনি বলছেন যে আমি আর্জেন্ট দেশে যেতে চাচ্ছি নেক্সট ইয়ারে, মানে 2026-এ। আমার অ্যাসাইলামের মাধ্যমে গ্রিন কার্ড পাওয়া, এমার্জেন্সি হলে কিভাবে যাওয়া যায়? ধন্যবাদ। অ্যাসাইলামের মধ্যে আমরা অতীতে সবসময় বলে যাচ্ছি রি-এন্ট্রি পারমিট নিয়ে সবাই যায়, আপনারা যাওয়া উচিত, কারণ বর্তমান অবস্থা খুব একটা ভালো না। অতীতে হলে অনেকে গেছে, বর্তমানে অনেকে যায়, রিস্ক নিয়ে যায়, 10-15 দিন থেকে চলে আসে। কিন্তু যদি অফিসার ভালো হয়, সিবিবি অফিসার আপনাকে হয়তো কোনো প্রশ্ন করে না। যদি কোনো ধরনের একটা অফিসার সন্দেহ করে, আপনাকে অনেক প্রশ্ন করতে পারে, যদি প্রশ্নের সম্মুখীন কেন হবে, আপনি পারমিট নিয়েই যাওয়া উচিত। সুতরাং খুব দরকার না হলে বা অ্যাভয়েড করাটাই ভালো, কারণ অনেক কষ্ট করে কিন্তু অ্যাসাইলাম করে গ্রিন কার্ডটা পেয়েছেন, এটা নষ্ট করার কোনো কারণ নেই। আপনার প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়াসলাম। জি, আমার নাম আরিফ। জি। আমি 2023-এ আসছি, এসে আমি এলএম কেস করছি, আবার 2024-এ আমি বিয়ে করছি, আমার ওয়াইফ সিটিজেন। এখন আজকের যে গেস্ট আছেন উনি বলেছিলেন যে অ্যাপ্লাই করলে I-130 বা বিয়ে এখানে যদি করি তাহলে আমরা তৃতীয় দেশে যাওয়া লাগবে। তো আমার লয়ার সে বলেছিল যে পূর্ণ দেশে যাওয়া লাগবে না, এই দেশ থেকেই মানে প্রসেসিং হবে। এটা কি সম্ভব? আর আমার নতুন বাচ্চা হয়েছে, মানে বেবি ব্রন হয়েছে এই বছর ডিসেম্বরে। জি, ধন্যবাদ প্রশ্নের জন্য আপনি এই জন্য আমরা বলি এইসব কথা। আপনার অ্যাটর্নির নাম বললো, আমরা জানবো না অ্যাটর্নিকে কি বলেছে। এই যে ভদ্রলোক রিস্কে আছে, একটু আগে কথা শুনলেন। সো কারো কথা আপনি সরাসরি না বলে, টিভিতে আমরা ইন পার্সন কনসালটেশন করি না। আপনি যেভাবে কথাগুলো বলতেছেন, আমার কথা আপনি ফাইল করেছেন, দিস ইজ নট ট্রু। আমরা আপনাকে তথ্য দিয়ে সহায়তা করার চেষ্টা করি। যদি আপনি অনেক কিছু এখানে ইনভলভ, আপনি কিভাবে এসেছেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হাউ ডিড ইউ এন্টার ইনটু দিস কান্ট্রি? Did you enter without inspection or with inspection? Do you have NTA? NTA তে কি লেখা আছে আমার জানতে হবে। অথবা আপনি ভিজিট ভিসা আসছেন কিনা, আসার পরে এক্সপায়ার যে কতদিন ভিসায় ছিলেন। আপনার ওয়াইফ সিটিজেন হয়ে থাকলে প্লাস পয়েন্ট, কিন্তু যদি কোর্টে কেস থেকে থাকে, তারা সন্দেহ করে যে আপনি গ্রিন কার্ডের জন্য বিয়ে করেন, তখন প্রসেসটা একটু জটিল হয়ে যায়। সেই ক্ষেত্রে আপনাদেরকে বলবো, আপনারা কম্পেয়ার না করে যদি সরাসরি কথা বলতে চান, যে কোনো অ্যাটর্নির কাছে 1 জন 2 জন 5 জনের কাছে যান, কোনো সমস্যা নাই। আপনি তখন বুঝবেন যে কোন লয়ার আপনাকে সঠিক কথা বলছে এবং কোন লয়ারের অভিজ্ঞতা কতটুকু, আপনি কথা বললেই বুঝতে পারবেন। এটা সত্য। অনেক ধন্যবাদ আরিফ। আশা করি আপনার বিষয়টি সম্পর্কে নিজেই এখন সিদ্ধান্ত গ্রহণ করুন যে আপনার কি করা উচিত। সুপ্রিয় দর্শককে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়াসলাম। আমি নবী বলছি ব্রুকলিন থেকে। জি। তো আমার প্রশ্নটা হচ্ছে, আমি এখানকার সিটিজেন, তো আমার মাকে আমি ভিজিটে এখানে নিয়ে এসে ওনার জন্য I-130 অ্যাপ্লাই করছি অলরেডি, গ্রিন কার্ডের জন্য। জি। তো এখন উনি মুহূর্তে কোনো সুবিধা নিচ্ছে না এখানকার, বিশেষ করে চিকিৎসার জন্য আর কি। ওনার অনেক ডায়াবেটিক। তো
এই এই মুহূর্তে কি আমি ওনার জন্য মেডিকেল অথবা ইন্স্যুরেন্স সুবিধা নিতে পারবো, কিংবা এটা আমার অ্যাপ্লাই এর ক্ষেত্রে ওনার জন্য কোনো সমস্যা হবে কিনা? আপনাকে পরবর্তী প্রশ্ন হলো আপনার কাছে, আপনি কি গ্রিন কার্ডে অ্যাপ্লাই করছেন না শুধু I-130 করছেন? না, গ্রিন কার্ডের জন্য I-130। গ্রিন কার্ড I-130 তো পিটিশন। ওকে, 485 করছেন, ওকে, একসাথে পিটিশন মেডিকেল করাই করছেন। এখন আমেরিকান ইমিগ্রেশন প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে। যদি উনি কোনো ক্যাশ অ্যাসিস্ট্যান্স নেয় এবং যে নিউ ইয়র্কের স্ন্যাপ বেনিফিট, ক্যাশ কোনো টাকা পয়সা নেয়, যে লং টার্ম কোনো সমস্যার ট্রিগার করে, তাহলে হয়তো অ্যাডজাস্টমেন্ট হবে না। এগুলো আগে ধরতো না, এখন তারা খুব সিরিয়াসলি ধরে। মেডিকেড কতটুকু হবে স্টেট ফান্ডের আমরা বলতে পারি না। ট্রাম্প এনি টাইম অনেক কিছু ঘোষণা করতে পারে। যদি বলেন যে আবার বলবেন যে অ্যাটর্নি মইনুদ্দিন বলছেন নিলে সমস্যা নাই, আমি নিছি। নো, আই এম নট টেলিং ইউ টু ডু এনিথিং, ইউ জাজ ইউর কনসেপ্ট। আপনার ইউ মেক ইউর ওন ডিসিশন। কারণ আমেরিকার বর্তমানে ট্রাম্প কখন যে কোন নীতি ঘোষণা দেয়, এই নীতিগুলো অলরেডি আছে কিন্তু এক্সিকিউট হচ্ছে না এখনো। এনি টাইম যদি এক্সিকিউট করে, এটা কংগ্রেসও করার কিছু নাই, কারণ এটা এক্সিস্টিং ল এটা যেহেতু আছে সেহেতু শুধুমাত্র ইমপ্লিমেন্ট হয়নি। যে কোনো সময় ইমপ্লিমেন্ট হলে হয়তো সমস্যা হতে। তবে যেহেতু আপনার মা অসুস্থ, ডায়াবেটিক আছে, তার তো চিকিৎসারও প্রয়োজন আছে। হ্যাঁ, তাই না? আপনি হেলথ ইন্স্যুরেন্স মাকে অ্যাড করতে পারেন অ্যাটলিস্ট গ্রিন কার্ড হওয়ার পর্যন্ত। সেভাবে মনে করো অনেকে নিচ্ছে, আবার বলবেন যে অ্যাটর্নি মইনুদ্দিন বলছেন না নিতে, অনেকে তো নিচ্ছে। হ্যাঁ, অনেকে নিচ্ছে, অনেক গ্রিন কার্ড হচ্ছে, আমরাই করে দিচ্ছি। সেটা তার শারীরিক কন্ডিশনের উপরে নির্ভর করে আপনি চিন্তা করুন। তবে যদি এসএসআই নেয় কোনো কারণে, অথবা যদি এসএসআই পাওয়াটা সম্ভব না, ক্যাশ অ্যাসিস্ট্যান্স নিলে শি উইল বি ইনএলিজিবল ফর গ্রিন কার্ড। অনেক ধন্যবাদ নবী আপনার প্রশ্নের জন্য। সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম, আমরা শুনতে পাচ্ছি, আপনি প্রশ্ন করুন। আমি মোহাম্মদ মিজানুর রহমান দল থেকে বলছি। জি। আমার বড় ভাই দেশে যেতে চাচ্ছে। জি। ওনার তো ডুয়াল সিটিজেনশিপ। জি। এখন দেশে যাওয়ার পর যখন আবার আমেরিকায় আসবে, জি, তখন ওনার কোনো সমস্যা হবে কিনা? যেহেতু ডুয়াল সিটিজেনশিপ নিয়ে আসার পর ওনার মানে দেখতে আবার কোনো সমস্যা হবে কিনা আর কি, এটি আমার জানার ছিল। অনেক ধন্যবাদ জনাব। নাকি ডুয়াল সিটিজেনশিপ থাকলে সমস্যা হয় আর কি। আচ্ছা, আমরা বুঝতে পেরেছি। অনেক ধন্যবাদ। এক্সক্লুসিভ সিটিজেনশিপ অ্যাক্ট এখনো এটা পাস হয় নাই, সংসদে আছে এবং কোনো ভোটাভুটি এটার মধ্যে হয় নাই। এটা একটা, আমি কিছুদিন আগে আমার রিলসে বলছিলাম, আমেরিকায় কোনো আইন পাস হতে গেলে যেটা যেই চেম্বার থেকে ওই চেম্বারে পাস করতে হয়, তারপর আপার বা লোয়ার চেম্বারে যাবে। যেমন কংগ্রেসে যদি পাস হয় সিনেটে যাবে, মানে সিনেটে পাস হলে হাউসে যাবে, হাউসে পাস করে সিনেটে আসতে হয়, তারপর প্রেসিডেন্ট এটাকে স্বাক্ষর করলে আইন হিসেবে গণ্য হয়। কিন্তু এই আইনটা আদৌ হবে কিনা নোবডি নোজ, কারণ আমেরিকার সাথে একটা দেশের দ্বৈত নাগরিকত্ব চুক্তি আছে, অন্য কোনো দেশের সাথে নাই। তার মানে এটা কোনো ধরনের হা বা না কিছুই বলা নাই। যে একজন আমাদের একজন ইউএস সেনেটর, সে রিপাবলিকান, সে বিলটা উত্থাপন করছে যে হা বা না যদি কিছু বলা নাই, আমেরিকান এক্সক্লুসিভ সিটিজেনশিপ অ্যাক্ট করতে হবে, আমেরিকার যে সিটিজেন অন্য কোনো নাগরিক হতে পারবে না। যদি তার ভাষ্যমতে যদি এটা যদি পাস হয়, মনে হয় হওয়ার সম্ভাবনা নাই। যদি পাস হয়, কারণ এখানে ডেমোক্রেট রিপাবলিকান সবার ভোট লাগবে, যদি পাস হয় তখনও তারা বলছে কি পাস হওয়ার পরে 1 বছরের সময় দেওয়া হবে, যে 1 বছরে আপনি অন্য দেশের নাগরিকত্ব বর্জন করুন, অথবা অন্যথায় আপনার নিজে এই আমেরিকার নাগরিকত্বটা বাতিল বলে গণ্য হবে। সো এই ক্ষেত্রে এনফোর্স করাটা অনেক কঠিন হবে এবং বিভিন্ন লসুটও হবে। এমনকি ইসরায়েলি লসুট ফাইল করে, তাদের সাথে আমেরিকার দ্বৈত নাগরিকত্ব চুক্তি আছে, যদি আইন করে ওটা সব বাতিল হয়ে যাবে। সো আপনার এক্ষেত্রে ভয় না পেয়ে, আজকে অনেকে কল দিল, স্যার আমার এটা দ্বৈত নাগরিকত্ব বাতিল করে তাড়াতাড়ি, মানে এটা একটা তার কাছে একটা আগুন এরিয়ার মতো, তাড়াতাড়ি ছাড়াই দেন। আমি এত ভয় পাওয়ার কিছু নাই, আপনার সুযোগ পাবেন। যদি তারা বিল পাসও হয়, যদি হয়, আপনাদের সময় দেওয়া হবে 1 বছরের ভিতরে। না, তাছাড়া এটা তো ৪র্থ সংশোধনের মাধ্যমে এসছে কনস্টিটিউশনের, তাই না? তো এটা তো মুখের কথায় তো সম্ভব নয়, এটা কোনোভাবেই সম্ভব নয়। আইন যদি পাস হইতে হয়, ভোট লাগবে, সিলেটের যে মেজরিটি লাগবে, এটা লাগবে। সে তো ডেমোক্রেটরা, দ্বৈত নাগরিকত্ব আমেরিকার কোথাও লেখা নাই, কোথাও আছেও লেখা নাই, নাইও লেখা নাই।
যেই কারণে কারণ আমি তো শুনছি যে চতুর্দশ ইয়েতে না বলা আছে যে দ্বৈত নিতে পারবে। নাগরিকত্ব কোথাও লেখা নাই, দ্বৈত নাগরিকত্ব সুযোগ নাই, না থাকাতে এখন সে এক্সক্লুসিভ সিটিজেনশিপ অ্যাক্ট করার চেষ্টা করে। যদি থাকতো এটা আসতো না, সংবিধান পরিবর্তন করার ক্ষমতা তো নেই, সেটি যাই হোক। তো এটা নিয়ে এখনই ভাবনার কিছু নেই জনাব রহমান। আপনার ভাই দেশে যাবে আসবে, নিশ্চিন্তে যেতে পারে আসতে পারে, আমার মনে হয় তারপরেও সিদ্ধান্ত কিন্তু আপনাদেরকেই নিতে হবে। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। আসসালাম। দুইজনই আমার খুব প্রিয় ব্যক্তি, অনেক Thank you, ধন্যবাদ। দুইজনকে সালাম, শুভেচ্ছা। আসসালাম। আমার নাম সবুজ। জি আমি আগেও প্রশ্ন করেছিলাম এটা, বাট আজকে আমি আবার একটু মহিন ভাইকে জানতে চাচ্ছি জি যে আমার 2022 সালের ডিসেম্বরে আমার অ্যাসাইলাম ফ্যামিলি অ্যাপ্রুভ হয়। জি। আমি গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করি, এখনো গ্রিন কার্ডটা পাই নাই। জি গত 5 মাস আগে আমি আবার ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করছি, এখনো আমার ওয়ার্ক পারমিটটা আসতেছে না। জি আমার এখন বর্তমানে কোনো লয়ার নাই, এখন আমি কি করতে পারি একটু এই ইনফরমেশনটা চাচ্ছি মোয়েন ভাই। ধন্যবাদ। আপনি একটু অপেক্ষা করেন, যেহেতু আগেই করেছেন ফাইল, একটু অপেক্ষা করেন, হয়তো সহসা চলে আসতে পারে। যদি প্রপারলি ফাইল করে থাকেন, কোড নাম্বার ভুল না দিয়ে থাকেন, সহসা চলে আসার কথা। তো উনি কি করে বুঝবেন যে ওনার ভুল হয়েছে কি ভুল হয়নি? ফাইল দেখলেই বুঝবে। আচ্ছা, সেটা দেখলেই আর বুঝতে যদি পারছি। ভুল হইতো তো রিজেকশন হতো, রিজেকশন না, আপনি অনলাইনে একটু ফলো করেন আসলে স্ট্যাটাসটা কি গ্রিন কার্ড পেতে না হয় দেরি হতে পারে, কিন্তু ওয়ার্ক পারমিট পেতে তো খুব একটা দেরি হওয়ার কথা নয়। অনেক সময় লাগে, অনেক সময় 2 সপ্তাহ চলে আসে, অনেক সময় বেশি সময় লাগে। অনেক ধন্যবাদ জনাব সবুজ, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আমি নাজমিন বলছি। জি আমার একটা কোশ্চেন ছিল, মানে এখনকার সিচুয়েশনে জি যারা পলিটিক্যাল অ্যাসাইলামে সিটিজেন হয়েছে জি। মোর দেন 5 to 10 years অর হার্ডশিপ একটা কেস ছিল, আমি এক্স্যাক্টলি কেসটা নামটা মানে জানি না, যারা সিটিজেন হয়েছে অলরেডি 5 বছরের বেশি, তারা যদি এখন বাংলাদেশে যায় এবং বাংলাদেশ থেকে ব্যাক করে, তখন কি এয়ারপোর্টে কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা আছে? যে কেন দেশে গেল, যে দেশের জন্য কেস করেছে? ধন্যবাদ। আমেরিকার নাগরিক হলে পরে তাদের রাইটসটা অনেক বেশি, তবে গ্রিন কার্ডের রাইটসটা অনেক কম। গ্রিন কার্ড যারা আছে তারা প্রতিবারই যখন আসে তারা ইন্সপেকশন করতে হবে, এটাই হচ্ছে নিয়ম, যে তারাকে প্রতিবারই ধরা হয়, তারা আমেরিকাতে নতুনভাবে এন্ট্রি করছে ধরা হয়। কারণ নাগরিক কার্ডটা যদি মিথ্যা তথ্য না দিয়ে থাকেন, তো তারা যদি কোনোভাবে জানতে পারে যে আপনি মিথ্যা তথ্য দিয়ে কেস করেছেন, মিথ্যা তথ্য দিয়ে গ্রিন কার্ড নাগরিকত্ব পেয়েছেন, হ্যাঁ ইউ আর ইন ট্রাবল। আর যদি মিথ্যা তথ্য না দিয়ে থাকেন, দেখা গেলো আপনি দিলেন খুনের মামলা দিলেন, আপনি মামলা কোনো সময় মামলা ছিলই না, এখন হয়তো আমেরিকা খুঁজে পেলে সম্পূর্ণ ভুয়া তথ্য দিচ্ছেন আপনি, এরকম সচরাচর সিরিজের ক্ষেত্রে সচরাচর এত দূরে তারা যাবে না। কিন্তু যদি আপনি যদি মনে করেন মিথ্যা তথ্য দিয়ে আসছেন, যেমন একটা এক্সাম্পল, কেউ যদি বয়স লুকিয়ে আমেরিকায় আসে থাকে, ধরেন আপনার বয়স 40 বছর, এখন বললেন 38 বছর, ডাজন্ট মেক এনি সেন্স, এটার সাথে কোনো সম্পর্ক নাই, যেহেতু আপনার 38-40 একই কথা। যদি কেউ আমেরিকায় এসে থাকে, তার বয়স হচ্ছে 24 বছর, সে বলে আসো তার বয়স 21 বছর, 21-এর বয়সটা নেওয়ার জন্য, তার মানে এই 3টা বছর তার জন্য হচ্ছে একটা বড় ফ্যাক্টর, ম্যাটেরিয়াল মিসরিপ্রেজেন্টেশন। এই 3 বছর না কমালে সে কিন্তু আমেরিকা আসতে পারতো না। দ্যাট মিনস ফ্রম দ্য বিগিনিং হি ইজ ইনঅ্যাডমিসেবল, তার ভিসা পাওয়ার কথা না। কিন্তু আপনি যদি 40 আর 45 বলেন যে হ্যাঁ আমার বাবার বয়স 45, এখন 50 হয়ে গেছে, সো এটা বয়সের সাথে সম্পর্ক না, বাবা তো আপনার বাবা, ডিএনএ টেস্ট দিয়ে বাবা পাবে। সো এক্ষেত্রে যদি ম্যাটেরিয়াল কোনো মিসরিপ্রেজেন্টেশন না করে থাকেন, ভয়ের কোনো কারণ নেই। যদি ম্যাটেরিয়াল মিসরিপ্রেজেন্টেশন করে থাকেন, দেখা গেল আপনি হয়তো বলতেছেন আপনি করেন আওয়ামী লীগ, অথবা দেখা গেল সব ডকুমেন্টটা পাইলো আপনি বিএনপি নামে মিছিল করতেছেন, সো আপনি কোনটা আওয়ামী লীগের বড় দেখবেন, আপনি তো বিএনপি না, বিএনপি বড় নেত্রী বা নেতা, আপনি বলছেন আওয়ামী লীগকে আপনি সো দিস ইজ আপনাদের জাজমেন্ট আপনারাই করতে হবে। অ্যাটর্নির সবসময় অ্যাটর্নির কনসেপ্ট প্রয়োজন হয় না, কারণ আপনি যে কথাগুলো যাচাই করে দেখবেন, অনেকেই সমস্যাগুলো আছে, তারা পরে বলে আমার সরকার ভুল করে, সরকার তো আপনি তো ভুলটা আপনি করছেন। সো ইউ বেটার বি কেয়ারফুল অন ইউর ওন ইনফরমেশন। অনেক ধন্যবাদ নাজনীন, আশা করি আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন। জাকারিয়া জিতু, আপনি ডুয়েল সিটিজেন নিয়ে প্রশ্ন করেছিলেন,
ইতিমধ্যে কিন্তু আমরা ডুয়েল সিটিজেন নিয়ে কথা বলেছি, সুতরাং আর নতুন করে বোধহয় কিছু বলার নেই। তাই না? ডুয়েল সিটিজেন এখনো আছে, চলবে যতদিন না পর্যন্ত এটা এক্সক্লুসিভ এটা কোথাও সিটিজেনশিপ। আবারও বলছি, ডুয়াল ন্যাশনালিটি কোনো আমেরিকার সংবিধানে কোথাও লেখা নাই, কোনো আইন নাই। একমাত্র একটা দেশের সাথে আমেরিকার দ্বৈত নাগরিকত্ব চুক্তি আছে, এটা বলবৎ আছে। অন্য কোন দেশটা উজ্জ্ব থাকাতে এর সরকারও এটার গুরুত্ব দিচ্ছে না, এবং অন্য দেশও এটা মানে কোনো একটা আমলে নিচ্ছে না, যেই কারণে চলতেছে এটা। এই জন্যই একজন চাচ্ছে এক্সক্লুসিভ সিটিজেনশিপ করতে, যেটা যারা হবে তারা, যারা এই শপথ ভঙ্গ করছেন, আপনি এই দেশে বলছেন যে আমেরিকায় আসার পরে, আমেরিকার শপথ নেওয়ার পর তখন বলছেন যে অন্য দেশের সব কিছু বাতিল, নিজেই ত্যাগ করছেন, আবার গিয়ে যখন নিয়ে আসেন আমেরিকার সরকার এটা জানে না। সো দ্যাট ইজ দ্য প্রবলেম। শেষে ছোট্ট একটা প্রশ্ন করে আমরা অনুষ্ঠান শেষ করতে চাই। জাহিদ মাসুম তিনি বলছেন যে আমি 2020 সালে বাংলাদেশি আমেরিকান মেয়েকে বিয়ে করে 2023 সালে ফেব্রুয়ারিতে আমেরিকা আসি এবং 10 বছরের গ্রিন কার্ড পাই, কিন্তু 6 মাস পরে তার অন্য একজনের সাথে সম্পর্ক আমার কাছে ধরা পড়ার পর তার বাসা ছেড়ে আমি অন্য এক সিটিতে চলে আসি। এখন আলাদা থাকছি, কিন্তু আমাদের ডিভোর্স হয়নি, আমার ইনকাম ট্যাক্সও তাকে অ্যাড করিনি। এখন আমি দেশে গেলে ফিরে আসতে সমস্যা হবে কি? যদি আপনার 10 বছরের গ্রিন কার্ড পেয়েছে, রাইট, 10 বছরের গ্রিন কার্ড পেয়ে থাকেন, আপনার ওয়াইফ বা আপনার হাজব্যান্ড যদি আপনার নামে কোনো ক্রিমিনাল কেস দিয়ে থাকে, তাহলে সমস্যা হবে। আর যদি নেহায়েত কোনো সম্পর্ক না থাকে, এটা কোনো সমস্যা নেই। যদি আপনি বোঝা হয় যে আপনি মিথ্যা তথ্য দিয়ে আসেন, অথবা গ্রিন কার্ডের জন্য আপনি গ্রিন কার্ডের জন্য বিয়ে করেছেন, সে যদি প্রমাণ করতে পারে, বা আপনার আগে কোনো বিয়ে, এদের অনেক কিছু ব্যাপার আছে, কারণ অনেক ব্যাপার আছে, আগের বিয়ে ছিল কিনা, আপনি কোনো তথ্য গোপন করছেন, সে যদি জানে, রিপোর্ট করে, দেন ইউ আর ইন ট্রাবল। আদারওয়াইজ সমস্যার কথা না। আবারও বলে, আপনারা সত্য তথ্য দিয়ে যদি গ্রিন কার্ড পেয়ে থাকেন, নাগরিক হয়ে থাকেন, ভয়ের কোনো কারণ নাই। যদি মিথ্যা তথ্য দিয়ে থাকেন বা কোনো ক্রিমিনাল হিস্ট্রি থাকে, দেন ইউ হ্যাভ টু ওয়ারি অ্যাবাউট ইট। অনেক ধন্যবাদ অ্যাটর্নি মঈন চৌধুরী। আমাদের হাতে সময় নেই, সময়ের দড়িতে বাধা, সময়ের সীমানা টপকানো কঠিন, তাই অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। আপনাকেও অসংখ্য ধন্যবাদ যে আপনার সারাদিনের কর্মক্লান্তি, ব্যস্ততা সব কিছু উপেক্ষা করে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছিলেন, এবং খুব সুখবর, মানে ট্রাম্পের এই ইমিগ্রেশন কঠোরতার মধ্যেও অনেকগুলো দেশকে যেখানে নিষেধাজ্ঞার মধ্যে ফেলে দিচ্ছে, সেখানে বাংলাদেশ নেই। যদিও আমি খুব টেকনিক্যালি উত্তরটা বলেছিলাম, আপনি সরাসরি বলেই দেন বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, এবং আমাদের এমবাসিতেও দেখলাম একটা সতর্কতা জারি করা হয়েছে যে আমেরিকানদেরকে বাংলাদেশে যাওয়ার ব্যাপারে খুব সতর্কতা অবলম্বন করতে হচ্ছে। সুতরাং এর পরিস্থিতিতে পরবর্তীতে যদি কোনো ঘটনা ঘটে, এবং যা আমরা দেখছি এই আজকালের মধ্যে, এরকম ঘটনা সত্যি আমাদেরকে জন্য চিন্তিত করে, তবে আমরা চাইবো যে যাতে এই ধরনের কোনো কিছু না ঘটুক। আপনার এই আলোচনার মধ্যে দিয়ে সত্যি আমরা ঋদ্ধ এবং প্রাণিত। ধন্যবাদ আপনাকে সুন্দর উপস্থাপনার জন্য। আপনাকেও অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আজকের যে সুখবরটি দিয়ে আমরা শুরু করেছিলাম সেটি দিয়ে শেষ করছি, যে ট্রাম্প প্রশাসনের ভিসা নিষেধাজ্ঞার তালিকায় বাংলাদেশের নাম নেই। এটি যেমন সত্য খবর, তেমনি আমরা কিন্তু একটু সতর্কতার কথাও বলেছি যে এটাই কিন্তু শেষ নয়। সুতরাং শেষের পরেও একটা শেষ থাকে, সেটার জন্য আমাদেরকে রক্ষা করতে হবে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, দল মত নির্বিশেষে বাংলাদেশ আমার দেশ, ভালোবাসার দেশ, স্বাধীন দেশ, সেটাকে মনে রেখে দেশটাকে ভালোবেসে আমরা সুন্দরভাবে কোনো রকম গণ্ডগোল বা কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি না করে, অস্থিরতা সৃষ্টি যদি না করি, ধর্মান্ধতার ধর্ম আমরা পালন করব, কিন্তু ধর্মান্ধ যাতে না হই। আশা করি আজকের অনুষ্ঠান আপনাদের যথেষ্ট ভালো লেগেছে। সুপ্রিয় দর্শক, যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। TVN 24 নিউজ নেটওয়ার্কের সাথেই শুভরাত্রি। TVN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।